নমস্কার শ্রোতা বন্ধুগণ, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন, অতি হৃদয়স্পর্শী এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন তার পরিচয় গোপন রাখতে। গল্পের গভীরে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে, যাতে নতুন কোনো গল্প এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, গল্পের একেবারে শেষ ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি আপনাকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি হয়তো সেখানেই নাম্বারটি দেব যেখানে আপনি একদম আশা করবেন না। তাহলে আর দেরি কেন, চলুন প্রবেশ করি এক সাধারণ বাঙালি পরিবারের অন্দরমহলে, যেখানে এক সাধারণ অথচ অসাধারণ এক জেদ এক বোনের জীবনকে বদলে দিয়েছিল চিরতরে। তখন সবেমাত্র শীতের আমেজ কাটিয়ে বসন্তের আগমনী বার্তা শোনা যাচ্ছে। গাছে গাছে নতুন পাতা, দক্ষিণা হাওয়ায় বহে যাচ্ছে মাতাল করা সুবাস। আমাদের এই সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের জীবনটাও ঠিক এই রকমই শান্ত, স্নিগ্ধ এবং সুন্দর ছিল। বাবা, মা, আমি মানে তনিমা, আর আমার দুই দাদা, বড় দাদা অনিক এবং মেজ দাদা আর্য। বাবা ছিলেন সরকারি অফিসের সামান্য কেরানি, মা গৃহবধূ। আমাদের চারজনের সংসার খুব সাধারণ, কিন্তু ভালোবাসায় মোড়ানো। আমার বয়স তখন 23, সবেমাত্র মাস্টার্স শেষ করেছি। অনিকদা, আমার বড় দাদা, তার নিজের ফার্মাসিউটিক্যাল ব্যবসায় তখন বেশ বড় হয়ে উঠেছে। আর্যদা তার থেকে 2 বছরের ছোট, সেও বাবার সঙ্গে অফিসে কাজ করত। এল্ডেস্ট সান হওয়ার সুবাদে অনিকদার উপর ছিল পরিবারের সব দায়িত্ব, সব আশা। কিন্তু এই দায়িত্বের ভারের সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা জেদও ছিল প্রবল। নিজের যা ইচ্ছা তা পূরণ করতেই হবে, আর তা করতে গিয়ে সে অনেক সময় অন্যদের অসুবিধের কথা ভাবত না। আমাদের পরিবারে, বিশেষ করে অনিকদার জন্য, আর্যদা ছিল সবথেকে আদরের, হয়তো মেজ সন্তান বলে বা ওর স্বভাবটা একটু শান্ত নরম বলে। অনিকদা আর্যদার সব আবদার পূরণ করত, কিন্তু সেই বছরের শীতে অনিকদার এক জেদ, আর্যদার এক শখ আমাদের পরিবারের ভিত নাড়িয়ে দিয়েছিল। সেবার আর্যদা তার এক বন্ধুর সাথে আগ্রা ঘুরতে গিয়েছিল। ফিরে এসে সে এক অদ্ভুত আবদার নিয়ে হাজির। তার নাকি একটা কালেকশন বানাতে হবে। কালেকশনটা কি সে প্রথম দিকে কিছুই বলছিল না। আমরা সবাই ভাবছিলাম হয়তো কোনো পুরনো কয়েন বা ডাকটিকিট বা কিছু বিরল বই জাতীয় কিছু। কিন্তু আর্যদার চেহারায় যা ভাবছিল তা কোনো সাধারণ সংগ্রহের কথা ভাবলে আসে না। সে যেন এক গভীর গোপনীয়তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। একদিন সন্ধ্যায় আমরা সবাই বসার ঘরে টিভি দেখছিলাম। মা রান্নাঘর থেকে এসে বসলেন, বাবা খবরের কাগজ পড়ছিলেন। অনিকদা অফিস থেকে এসে মাত্র চেয়ারে বসলেন। আর্যদা হঠাৎ যেন এক গভীর চিন্তা থেকে বেরিয়ে এসে বলল, দাদা, আমার একটা জিনিস দরকার। অনিকদা বিরক্ত হয়ে বলল, কি জিনিস, এত ভাবছিস কেন, বলে ফেল। আর্যদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার একটা সঙ্গিনী দরকার। কথাটা শুনে আমরা সবাই স্তম্ভিত। মা যেন ভূমিতে গেঁথে গেলেন। বাবা কাগজ থেকে মুখ তুলে আর্যদার দিকে তাকালেন। অনিকদা প্রথমটাই কিছু বুঝতে না পেরে বলল, সঙ্গিনী মানে কি, তুই বিয়ে করবি? আর্যদা মাথা নাড়ল, না দাদা, বিয়ে নয়, একটু ভিন্ন ধরনের সঙ্গিনী। কথাটা এত অস্পষ্ট ছিল যে আমরা কেউই ঠিক বোঝার চেষ্টা করলাম না, কিন্তু অনিকদা হঠাৎ উঠে দাঁড়াল। ওর মুখ লাল হয়ে গিয়েছে। ভিন্ন ধরনের সঙ্গিনী মানে কি বলছিস তুই? অসভ্য কথা বলবি না আর্য। আর্যদা হালকা স্বরে বলল, দাদা, আমি বলছি আমার একজন মানুষ দরকার, যাকে আমি আমার মতো করে রাখব, যাতে আমার একাকিত্ব দূর হয়, বিশেষ করে রাতে। আগ্রায় দেখেছি কিছু হোটেলে এমন ব্যবস্থা থাকে। মা কান্নায় ফেটে পড়লেন। বাবা থমকে উঠলেন, কি সব নোংরা কথা বলছিস তুই? আমাদের সংসারে এসব প্রবেশ করবে না, এই কথার কোনোদিন মুখে আনবি না। কিন্তু অনেক তা যার জন্য এত কিছু, তার মুখে তখন ভাবনার অন্য এক প্রকোপ।
সে হঠাৎ করে আর্যদার হাত ধরে বলল, শান্ত হও আর্য, আমি বুঝতে পেরেছি তুই কি বলতে চাস। মা এবং বাবা দুজনেই অনিক তার দিকে তাকালেন, তাদের চোখে মুখে ভয় আর বিস্ময়। কি বলছো অনিক, তুমি বুঝেছ? মা কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলেন। অনিক তা আর্যদার কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ মা, আর্য যা চায় তা এখন কারো কাছে পাওয়া অসম্ভব নয়, কিন্তু সেটা আমাদের পরিবারের পক্ষে সম্ভব নয়, আমরা এমন কিছু করতে পারি না। আর্যদা তখন নিচু গলায় বলল, কিন্তু দাদা, আমার খুব দরকার এটা। অনিক তা আর্যদার দিকে একটুক্ষণ তাকিয়ে রইল, তারপর কঠিন মুখে বলল, দেখ আর্য, তুই যা চাস তা আমি তোকে দেব, শুধু একটু সময় দে। এই কথা বলে অনিকতা হঠাৎ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমরা সবাই অবাক হয়ে একে অপরের মুখে তাকালাম। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভুল হচ্ছে, খুব বড় ধরনের ভুল। পরের কয়েকটা দিন অনিকতা খুব অস্বাভাবিক ছিল। সে রাতে লেট করে ফিরত, ফোনে কথা বলতো অনেকক্ষণ, আর্যদার সাথে প্রায়ই ফিসফিস করে কথা বলতো। মা এবং বাবা ভয়ে ভয়ে থাকতেন। আর্যদা কিন্তু অনেকটা শান্ত হয়ে গিয়েছিল, যেন সে তার সমাধান পেয়ে গিয়েছিল। একদিন সন্ধ্যায় অনেকটা আমাকে ডাকল, তনিমা, তুই একটু আমার সাথে আসবি? আমি ওর সাথে অফিসের গাড়িতে উঠে বসলাম। অফিস থেকে বেরিয়ে আমরা সোজা একটি খুব সুরক্ষিত অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম। এটা অনেকটার নতুন কেনা একটা অ্যাপার্টমেন্ট ছিল, যা আমরা পরিবারের কেউ দেখিনি আগে। আমার বুকটা ধুকপুক করছিল। অ্যাপার্টমেন্টে ঢুকে আমি চমকে গিয়েছিলাম। অতিরিক্ত বিলাসবহুল সাজসজ্জা, কিন্তু আমার মন ছিল ভয় আর অনিশ্চয়তায়। অনিকটা আমাকে একটা সিগারেট খাওয়ার কথা বলে নিজের ঘরে চলে গেল। আমি বসার ঘরে বসেছিলাম। ঠিক সেই সময় দরজা খুলে একজন মহিলা এসে ঢুকলেন। বয়স বোধহয় ৩০ বা ৩৫-এর কাছাকাছি, খুব সাজানো, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত নিস্পৃহতা। অনিকটা বেরিয়ে এলো, এসো তনিমা, এ হলো রিয়া। রিয়া, এ আমার ছোট বোন তনিমা। রিয়া আমার দিকে তাকিয়ে একটু মৃদু হাসল, হ্যালো। আমি আলতো করে বললাম, হ্যালো। অনিকটা আমাকে বসতে বলে রিয়ার দিকে ফিরে বলল, রিয়া, আমার বোন আজ থেকে তোমার সাথে থাকবে, তুমি ওকে সব শেখাবে। আমার মাথা ঘুরে গেল। কি বলছো দাদা, আমি কার সাথে থাকব, কি শেখাবে? অনিকটা আমার দিকে তাকিয়ে বলল, শান্ত হও তনিমা, আমি তোকে সব ব্যাখ্যা করব। আর্য যা চায় তা তুমি দেখতে যেমন হবে তা যেন সেরকম থাকে, তুমি রিয়ার কাছে সব শিখে নেবে। আমি কথা বলতে পারছিলাম না, আমার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। রিয়া আমার দিকে তাকিয়েছিল, তার চোখে কিছুটা কৌতূহল, আবার কিছুটা বিষণ্ণতা। অনিকটা আমাকে বলল, রিয়া একজন বিশেষ প্রশিক্ষিত মহিলা, সে তোমার সব প্রয়োজন মেটাতে পারবে। আর্য তোমাকে ভালোবেসে ফেলবে, আমি জানি। আমার শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি কি শুনছি। আমার দাদা আমার ভাইয়ের জন্য আমাকে আমাকে একজন সঙ্গিনী হিসেবে তৈরি করছে, এটা কি কোনো স্বপ্নের থেকেও ভয়ঙ্কর কিছু? আমি কি এক অন্ধ গহ্বরে ঢুকে যাচ্ছি? আমি ভাবতে পারছিলাম না। আমার মনের ভেতর একটা প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে। ভয়, আতঙ্ক, অপমান আর এক অচেনা আকর্ষণ, সব একসাথে আমাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। রিয়া আমার দিকে একটু এগিয়ে এসে আমার হাতে হাত রাখল। তার স্পর্শ আমার শরীরে এক অদ্ভুত শিহরণ তোলে, কিন্তু সেটা ভয়ের শিহরণ নাকি অন্য কোনো অনুভূতি তা আমি বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন এক অতল সাগরের দিকে ধাবিত হচ্ছি, যেখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। অনিকটা বলল, তোমাকে কিছুদিন এখানে থাকতে হবে, রিয়া তোমাকে সব শেখাবে, তারপর তোমাকে আর্যদার কাছে পাঠানো হবে। তোমাকে সুখী করতে হবে আর্যকে, এটাই আমার চেত ছিল, তোমাকে আর্যদার জন্য তৈরি করা। আমার চোখের জল আর ধরে রাখতে পারলাম না। আমি ফেল করে রিয়া আর অনিকতার দিকে তাকিয়েছিলাম। আমার ভেতরটা যেন ফাঁকা হয়ে যাচ্ছিল। রিয়া আমার হাতে আরো শক্ত করে ধরল, তার চোখে তখন এক অদ্ভুত সংকেত। সে যেন আমাকে বলছে, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। কিন্তু তার কথাগুলো যেন আমার কানে ঢুকছিল না। আমি শুধু অনিকতার কথাগুলোই শুনতে পাচ্ছিলাম। তোমাকে আর্যদার জন্য তৈরি করা, এই কথাটা যেন আমার মস্তিষ্কে গেঁথে গেছে। আমার ছোট বোনের ভালোবাসা, আমার ছোট বোনের সম্পদ, আমার ছোট বোনের ইচ্ছা, এই সব কথাগুলো আমার কানে যেন বারবার বাজছে। আমার পুরো শরীর যেন কাঁপা শুরু হলো। আমি রিয়ার হাত ধরেছিলাম, কিন্তু আমার মন ছিল বহু দূরে, এক অচেনা অন্ধকারে। আমি ভাবতে পারছিলাম না আমার ছোট বোনের জন্য আমার বড় দাদা আমায় কি উপহার দিচ্ছে, আর আমি কিভাবে তা গ্রহণ করব। আমার মনের ভেতর একটা প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে। ভয়, আতঙ্ক, অপমান আর এক অচেনা আকর্ষণ, সব একসাথে আমাকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। আমি যেন এক অতল সাগরের দিকে ধাবিত হচ্ছি, যেখানে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। রিয়া ধীরে ধীরে আমার মুখের কাছাকাছি এসে আলতো করে বলল, ভয় পেও না তনিমা, আমি তোমাকে সাহায্য করব। তার কণ্ঠস্বরে যেন ছিল এক অদ্ভুত করুণা এবং এক তীব্র আকর্ষণ। আমার চোখ খুলে আমি রিয়ার মুখে তাকালাম। তার চোখে আমি যেন এক নতুন পৃথিবীর সংকেত দেখতে পেলুম, এক ভয়ঙ্কর কিন্তু অনিবার্য পৃথিবী। আমার হৃদস্পন্দন আরও দ্রুত হয়ে উঠল। অনিকটা আমাদের দিকে তাকিয়েছিল, তার চোখে তখন এক অদ্ভুত শান্তি এবং এক সম্পূর্ণ সাফল্যের গর্ব। সে যেন তার জেদ পূরণ হবার আনন্দে আত্মহারা।
কিন্তু আমার ভেতরটা তখন আত্মসমর্পণের এক তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। আমি জানতাম আমার জীবন এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে, যে মোড় থেকে ফিরে আসা অসম্ভব। অসম্ভব ছিল আমার নিজের পরিচয় ফিরিয়ে আনা। আমি যেন পুরোপুরিভাবে নিজেকে হারিয়ে ফেলতে চলেছি। রিয়া ধীরে ধীরে আমার কানে ফিসফিস করে বলল, ভয় পেও না তনিমা, আমি তোমাকে সাহায্য করব। তার কণ্ঠস্বরে যেন ছিল এক অদ্ভুত করুণা এবং এক তীব্র আকর্ষণ। আমার চোখ খুলে আমি রিয়ার মুখে তাকালাম। তার চোখে আমি যেন এক নতুন পৃথিবীর সংকেত দেখতে পেলুম, এক ভয়ঙ্কর কিন্তু অনিবার্য পৃথিবী। আমার হৃদস্পন্দন আরও দ্রুত হয়ে উঠল। অনিকদা আমাদের দিকে তাকিয়েছিল। তার চোখে তখন এক অদ্ভুত শান্তি এবং এক সম্পূর্ণ সাফল্যের গর্ব। সে যেন তার জেদ পূরণ হবার আনন্দে আত্মহারা। কিন্তু আমার ভেতরটা তখন আত্মসমর্পণের এক তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। আমি জানতাম আমার জীবন এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে, যে মোড় থেকে ফিরে আসা অসম্ভব। অসম্ভব ছিল আমার নিজের পরিচয় ফিরিয়ে আনা। আমি যেন পুরোপুরিভাবে নিজেকে হারিয়ে ফেলতে চলেছি। এসব জানতে হলে আপনাকে আমার পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আপনারা কি জানতে চান সেটা কমেন্টে অবশ্যই জানান। আপনার কমেন্ট আমাকে আরও ভালো গল্প বানাতে অনুপ্রাণিত করবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর সেই বিশেষ ইমো নাম্বারটি পেতে আপনাকে থাকতে হবে আমার সাথে পরবর্তী পর্বে। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। আমার ব্যক্তিগত ইমো নাম্বার জানতে হলে জানতে চান।